দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতির সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করছি আমাদের দ্রব্যমূল্য নিয়ে। আমরা জানতে চাইব দ্রব্যমূল্য কতখানি নিয়ন্ত্রণে আছে। এই আলোচনা আমি জানি যে দর্শক আপনাদের প্রত্যেকের নিজ নিজ যে বাজেট আছে, দৈনন্দিন যে খরচ আছে, আপনারা নিজেরাই বলতে পারেন, কিন্তু আমরা এটা কথা বলার জন্য এই বিষয়ে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আমন্ত্রণ জানিয়েছি AHM শফিকুজ্জামান, তিনি সাবেক সচিব কিন্তু বর্তমানে সভাপতি কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের ক্যাবের। ধন্যবাদ আপনাকে। এবং আমাদের সাথে আছেন সিনিয়র রিপোর্টার, যে অর্থনীতি বিষয়ে অনেকদিন ধরে রিপোর্ট করে থাকেন, রুহুল আমিন, তিনি ৭১ টিভির সাথে আছেন। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আলোচনা শুরু করবার আগে প্রথাগতভাবেই বাংলাদেশ টেলিভিশনের একটা ছোট প্রতিবেদন দেখে আসবো দ্রব্যমূল্য নিয়ে। দরিদ্র মানুষের খাদ্য ব্যয়ের একটি বড় অংশ যায় চালের পেছনে। এক মাসের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজি চালের দাম ৪ থেকে ৭% পর্যন্ত বেড়েছে। নতুন করে চালের মূল্য বৃদ্ধিতে সংসার সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে বাজার স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রাখতে চালের মজুদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লক্ষ্যে চাল আমদানিতে শুল্ক পুরোপুরি তুলে নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। তফসিলভুক্ত পণ্যগুলোর মধ্যে সিদ্ধ চাল ও সিদ্ধ ছাড়া আতপ চাল আমদানির ক্ষেত্রে আরোপনীয় সমুদয় কাস্টম শুল্ক ও রেগুলেটরি শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। NBR বলছে, চালের উপর বিদ্যমান আমদানি শুল্ক 15% এবং বিদ্যমান রেগুলেটরি শুল্ক 5% সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ চাল আমদানিতে বিদ্যমান মোট করভার 25% হতে কমিয়ে 2% অগ্রিম আয়কর নেমে আসবে। এতে আমদানি পর্যায়ে প্রতি কেজি চালের মূল্য 9.60 টাকা কমবে। চাউলের বাজারটা হলো আপনার 3 মাস আগে যেটা রেটটা ছিল 66-65 এরকম ছিল রেট, আর এখন বর্তমানে চলতেছে 73-74 টাকা, প্রায় 10 টাকার মতো এই 3 মাসের মতো বাড়তির একটা গ্যাপ আর কি। তথাকথিত সিন্ডিকেটের নাম শুনি, এই সমস্ত সিন্ডিকেট যদি না থাকতো, অর্থাৎ মাঝখানে যে ব্রোকার পর্যায়ে থাকে যারা বিভিন্নভাবে টাকা নিয়ে নেয়, এইটা যদি ভেঙে দেওয়া যেত, অর্থাৎ সরাসরি মিল থেকে যদি আমাদের ন্যায্য মূল্যে চাউলটা আমরা পেতাম, মাঝখানে যদি মধ্যস্বত্বভোগী না থাকতো, তাহলে আমাদের বাজারটা যারা আমরা ক্রেতা আছি সাধারণ জনগণ তাদের জন্য খুব ভালো হতো। বাজারটা আপনি খুবই হাই, এখন যেভাবে সাধারণ মানুষের জন্য আসলে খুবই আপনার কষ্টময় হয়ে যাচ্ছে, যেহেতু এখানে আপনার যেভাবে বাজার নিয়ন্ত্রণ কেউ ঠিক মতো করছে না। সরবরাহ ভালো থাকায় বাজারের সবজির দাম কমতে শুরু করেছে। তুলনামূলক কম দামে মিলছে শীতের নতুন সবজি। আগের থেকে অনেকটাই কমছে। আগে এগুলি মনে করেন 120 টাকা করে এরকম বলছিল, এখন 80 টাকা করে নিব। স্থিতিশীল আছে ডিম মুরগির দামও। এখন বাজার সরকার হয়তো নিয়ন্ত্রণ করছে, নিয়ন্ত্রণের মধ্যেই ডিমগুলা কেনা বেচা হচ্ছে। এ পর্যায়ে থাকলে আমাদের বিক্রি করাও সমস্যা না, ক্রেতাদেরও কোনো সমস্যা নাই। এদিকে ডিমের আমদানি ও সরবরাহ সহজ করায় এই ভোগ্য পণ্যটির দাম কমলেও যৌক্তিক স্তরে নেমে আসুক চাইছেন ক্রেতারা। রুহুল আমিন, কি পরিস্থিতি এখন আপনি হাইলাইট করবেন? একটা বিষয় হলো যে যেটা অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স আছে, যেটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেয়, সেখানে আমরা দেখছি যে মূল্যস্ফীতি কমছে কিছুটা। হ্যাঁ, এটা গড় মূল্যস্ফীতির কথা বলছি। এবং এইটার জন্য নীতিগত জায়গা থেকে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংক, আমরা যেটাকে বলি যে সংযত মুদ্রানীতি অথবা সংকোচনমূলক মুদ্রানীতি তারা নিচ্ছেন। একটা এটার সুফল আছে হলো যে আমাদের যেটা খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি আছে সেইটা যতখানি কমছে, বেশ খানিকটা কমেছে, কিন্তু খাদ্য মূল্যস্ফীতি এখনও বেশ বড় আকারে আছে এবং গড় মূল্যস্ফীতি এখনও প্রায় 8.5-9% মতন আছেন আর কি। তো এইটা না কমা পর্যন্ত মানে মুদ্রানীতির ক্ষেত্রেও বলা হচ্ছে যে কোনো পরিবর্তন আমরা করব না, ফলে সুদের হার অনেক উচ্চ পর্যায়ে থাকবে। ওইদিকে ব্যবসায়ীরা এটা বলছেন যে তাদের ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে। আপনি কি পরিস্থিতি দেখেন যে আসলে এটা মানে কমে আসার সুযোগ অনেকখানি আছে কিনা?
কমে আসার সুযোগ আরও বেশি ছিল এখন যেই পর্যায়ে আছে। বিশেষ করে আমরা মনে করেছিলাম যে পতিত সরকার যে ভুলগুলা করেছিল বর্তমান রেজিম সেই ভুলগুলা করবে না, এরকম একটা প্রত্যাশা আমাদের ছিল। কারণ আপনি জানেন যে অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তো বড় দুইটা জায়গা, এই দুইটা জায়গায় যে নেতৃত্বটা আমরা দেখেছি আমরা মনে করেছিলাম যে মূল্যস্ফীতিটা দ্রুতই কমানো সম্ভব হবে, কারণ এর আগে কমানো যায়নি। সেখানে অর্থনীতির নীতির বিরুদ্ধে অনেক কাজ হয়েছে যে কারণে কমানো যায়নি। তো আমরা মনে করেছিলাম যে ওনারা ঠিক সেই জায়গাগুলোয় হাত দিবেন, কিন্তু হাত দিয়েছিলেন, কিন্তু সেইখানে একটা পথ ভুলে যাওয়ার মতো বা সেই পথ থেকে সরে যাওয়ার মতো উদ্যোগও আমরা দেখেছি। মাঝখানে বাংলাদেশ ব্যাংক প্রায় 20 থেকে 30 হাজার কোটি টাকার মতো ছাপায়, যেটা আবার মার্কেটকে ইমব্যালেন্স করে। এখনও বাংলাদেশ ব্যাংক আমরা দেখছি যে ডলারের রেটটা খুব আর্টিফিশিয়ালি ধরে রাখছে, যেটা হচ্ছে আপনার টাকাকে খুব একটা শক্তিশালী হতে দিচ্ছে না বা আমদানি করা পণ্যের দাম কমাতে সহযোগিতা করছে না। তো এরকম কিছু বিষয় আছে। মূল্যস্ফীতি কিছু কমেছে এই দাবি সত্য। বাজারে গেলে এর অন্যান্য সময় বা বিগত 3-4 বছরে বিশেষ করে করোনার পর 2024 পর্যন্ত আমরা যে ধরনের উল্লম্ফন দেখতাম বিভিন্ন ধরনের পণ্যে, সেই উল্লম্ফনগুলো কিছুটা কমে এসেছে। বিগত যে রমজানটা সেটা একটা স্বস্তিদায়ক পরিস্থিতিতে গেছে, মূল্যস্ফীতি কমেছে। তবে যেই ডেটা দেওয়া হচ্ছে সেই ডেটা নিয়ে কিন্তু সবারই সন্দেহ আছে। এখন যে ভুলগুলো করা হয়েছে সেই ভুলগুলোর কারণে মানে কাঙ্ক্ষিত পর্যায়ে যে যাওয়া, সেই যাওয়াটা কিন্তু হয় নাই। সুবিজন সাহেব, আপনার কাছে আসি, কারণ হলো যে যেই তথ্যটা বলছেন রুহুল আমিন, সেটা হলো যে বাজার পরিস্থিতির প্রকৃত চিত্র কি এখন, বাজার পরিস্থিতিটা কেমন, মানে দ্রব্যমূল্য পরিস্থিতিটাও কেমন, কোন ধরনের পণ্যের ক্ষেত্রে অস্বস্তি রয়েছে, অথবা কোন ধরনের পণ্যগুলো আপনাকে চিন্তায় রাখছে যে এটা মূল্যস্ফীতিকে নামান্তর। বেসিক খাদ্যপণ্য যেটাকে বলে এসেনশিয়াল কমোডিটি, এটির প্রতিটির আপনি যে প্রাইসটা দেখেন সেটা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে নেই। এবং বিশেষ করে চাল আমরা উৎপাদন করছি, আমরা যেটি দেখছি যে চালের বাজারটা কিন্তু সবসময় একটা ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করছি এবং সেটার খুব বেশি পরিবর্তন আসছে না। আপনি দেখেন ঠিক এই মুহূর্তে পেঁয়াজের যে অবস্থা সেটাও তো আমরা দেখছি। আবার অপরদিকে দেখেন আলুর অবস্থাটা কি। এখন কোনো কৃষক বেঁচে থাকবে, আবার কোনো কৃষক ধ্বংস হয়ে যাবে, তখন তো আমার উৎপাদন ব্যবস্থার মধ্যে একটা আপনার এফেক্ট পড়ছে। ডিসরাপশন একটা হয়, মানে অনেক কমে যাওয়াটাও উৎপাদনের জন্য ভালো না। আগামী বছর হয়তো গিয়ে এটা আমরা অসুবিধা পড়ব। এটা যেমন আছে, আর তার থেকেও বড় কথা যেটা আছে আমাদের মূল্যস্ফীতি যেটুকু দেখলে একটু পজিটিভ, যেন 0.something% কমেছে, এটা এখনও 8-এর উপরে। আরেকটা সবচেয়ে বড় ব্যাপার, আমাদের তো ইনকাম তো কমে গেছে। সেই ইনকামটা কেমন কমে গেছে যে প্রচুর লোক কিন্তু কর্মহীন হয়েছে এবং তার পাশাপাশি আমাদের নতুন এমপ্লয়মেন্ট জেনারেট হয়নি। প্রতি বছর কর্মে ঢোকার জন্য 22 লক্ষ লোক কর্মে ঢোকে, সেখানে আপনি দেখেছেন যে আসলে নতুনভাবে ইনভেস্টমেন্টও আসেনি এবং সেই ইনভেস্টমেন্ট না আসার কারণে আমার তো এমপ্লয়মেন্ট জেনারেট হয়নি। প্রায় 4 বছর ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির নিচে আছে। আর একটি ইম্পর্টেন্ট ইস্যু সেটা হলো যে আমাদের ঠিক এই মুহূর্তে আপনি যে কর্মসংস্থানের যে নূতন তো চ্যালেঞ্জ যেটা আছে সেটা তো আছে, তার বাইরে যেটা বড় ব্যাপার সেটি হলো যে আমাদের নিত্য পণ্যের যে পিছনে যে খরচ, এই খরচটা কিন্তু আপনার মানুষ যেটা বিলাসী বা এই সব জায়গা থেকে কিন্তু তারা ফোকাসটা কিন্তু ওখানে করছে এবং খুবই একটা মানে আমি বলবো যে একটা অ্যালার্মিং বিষয়। সেটা আপনি যদি দারিদ্র্যের হারটা দেখেন, এই ধরেন আমরা বিগত 1-1.5 বছরে যে দারিদ্র্যের যে স্ট্যাটিস্টিক্স দেখা হচ্ছে সেটাও কিন্তু আপনার খুব বেশি পজিটিভ না। তাহলে কি দাঁড়াচ্ছে যে মানুষ কিন্তু এখন শুধু তার দুবেলা খাওয়ার জন্য সে কিন্তু দেখা গেল তার 70% তার ইনকামের একটা অংশ আপনার খরচ হচ্ছে। এটার ইম্প্যাক্টটা কী পড়ছে, বাচ্চাকে হয়তো এডুকেশনের দিকে যেটা আছে তার স্বাস্থ্যের জন্য সেখান থেকে কিন্তু কার্টেল করতে হচ্ছে। তো এই জায়গাটায় যেটা দরকার ছিল যে বাজার নিয়ন্ত্রণ, বা সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব উন্নতি দেখছি না। বিশেষ করে আমাদের যারা উৎপাদন করে এবং আমরা যারা ভোক্তা পর্যায়ে যারা এটা গ্রহণ করি, সেই জায়গায় যে আমাদের বিপণন ব্যবস্থার যে 4টা 5টা বা 6টা হাত, সেটার তো উন্নতি হয়নি, বরঞ্চ আমি বলবো যে অনেক ক্ষেত্রে অবনতি হয়েছে। দর্শক, একটা ছোট বিরতিতে যাচ্ছি, দ্রব্যমূল্য নিয়ে আলোচনা করছি। দ্রব্যমূল্যের এই আলোচনায় বিরতির পর আপনারা আমাদের সাথে থাকবেন এই আশায় আমরা বিরতিতে যাচ্ছি।
আগামীর বাংলাদেশ। বিশেষ টকশো আগামীর বাংলাদেশ দেখবেন প্রতিদিন রাত 11টায়। বিশেষ টকশো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের পর্বে। আমরা আলোচনা করছিলাম দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে, এটা সত্যি নিয়ন্ত্রণে আছে কিনা সেই বিষয়ে আলোচনা হচ্ছিল। আলোচনার জন্য আমি তৌফিকুল ইসলাম খান, দুজন অতিথি আজকে সাথে পেয়েছি। সবিজন সাহেব, আপনি বলছিলেন বিরতির আগে যে বেশ কিছু জায়গায় হয়তো উন্নতি হয়েছে, আবার অনেকগুলো জায়গায় অবনতিও হয়েছে। তো সেই অবনতির জায়গাগুলো বলতে চাচ্ছিলেন যে কোন কোন জায়গায় মানে দুশ্চিন্তার জায়গাগুলো এখনো থেকে গেল। প্রথম বিষয়টি হলো যে আমরা যে পরিসংখ্যানের কথা বললেন, যে বিবিএস এর ডাটা বলছেন, সেই ডাটার উপরে আমাদের কতটুকু আস্থা আছে এই বিষয়টি কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ হলো যে আমি 2 বছর আগের কথা বলি, তখন বলা হলো যে আমাদের 15 লক্ষ টন অতিরিক্ত আলু উৎপাদন হয়েছে, অথচ বাজারে কিন্তু আলুর ক্রাইসিস ছিল। একইভাবে দেখেন এবছর তারা উৎপাদন এত বেশি করেছে যেখানে আমাদের এখন কিন্তু আলু কৃষকরা 3 ভাগের 1 ভাগ দামও পাচ্ছে না। একইভাবে পেঁয়াজ যেটা বলা হচ্ছে যে 5 লক্ষ টন অতিরিক্ত উৎপাদন হয়েছে, আমাদের অ্যাকচুয়ালি এই লিন পিরিয়ড বলা হয় যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টা মাস আমাদের লিন পিরিয়ড। এই সময় আমাদের দেশের যে উৎপাদিত পেঁয়াজ এটা শেষ হয়ে যায়। আমরা অনেকটাই ডিপেন্ডেন্ট থাকি ইম্পোর্টের উপরে এবং আমাদের পাশের দেশ থেকে মূলত আসে। এই বছর কি ইম্পোর্ট বেশি হয়েছে? এই বছর ইম্পোর্ট হয়নি বলতে গেলে, কারণ হলো যে সরকার কৃষকদের প্রোটেকশনের জন্য কৃষি মন্ত্রণালয় ইম্পোর্ট এখানে ওপেন করেনি। কিন্তু যে পরিসংখ্যান যেটা বলা হচ্ছে, কৃষি ডিপার্টমেন্ট যেটা দিচ্ছে, আদৌ কি সেই পরিসংখ্যান অনুযায়ী আমাদের পেঁয়াজ হাতে আছে কিনা? কারণ আমাদের যে মুড়ি কাটা পেঁয়াজ আমরা যেটা বলি সেটা হলো আমাদের টোটাল কনজাম্পশনের 10%, এবং সেটা আসলে ম্যাচিউর্ড আসবে হলো জানুয়ারিতে। এখনও আমাদের হাতে কিন্তু 1.5 মাস সময় আছে। এখন পেঁয়াজের বাজার যে অস্থির, সেই বাজারের ক্ষেত্রে আমাদের তো ওইখানে যে আমরা পলিসি মেকাররা যারা আছেন তারা কখন আইপি খুলতে হবে এটা কিন্তু আপনি অলরেডি যদি দেরি করে ফেলেন তো আস্তে আস্তে আবার কমে যাবে। কিন্তু সবিজন সাহেব, আপনি নিজে তো মানে সরকারের ভিতরে কাজ করেছেন, দীর্ঘদিন বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করেছেন, দ্রব্যমূল্য নিয়েই কাজ করেছেন। পেঁয়াজের উৎপাদন কতখানি হয়েছে এটা আমরা কৃষি মন্ত্রণালয়ের তথ্যের উপরে কেন নির্ভর করছি? মানে আমরা তো এই তথ্য তো আমার আসার কথা পরিসংখ্যান ব্যুরো থেকে, এবং কৃষি মন্ত্রণালয়ের উৎপাদনের তথ্য নিয়ে সবসময় একটা সংশয় আছে যে তারা একটু ফুলিয়ে ফাঁপিয়ে দেখান। আর আমি একটু রুহুল আমিনের কাছ থেকে শুনে আসি যে আপনারা মানে পরিসংখ্যান ব্যুরোর তথ্য তো এখনো অ্যাভেলেবল না। মানে একটা বিষয় হলো যে তথ্য দরকার, কিন্তু সময় মতো না পেলে সেইটার যে নীতিতে ব্যবহার করব সেই সমস্যা তো থেকেই যাচ্ছে। আপনার পরে আছে যে আপনার পাটকল আমরা বন্ধ হয়ে যেতে দেখেছি, আমাদের যে চিনি কলগুলো সেগুলো বন্ধ হয়ে যেতে দেখেছি। চিনি কলগুলো কেন বন্ধ হচ্ছে? কারণ চিনি কল সময় মতো প্রকিউরমেন্ট করে না, এবং এটা 1-2 দিন না, এটা কিন্তু বছরের পর বছর ঠিক মানে এটা যে ক্যালেন্ডারটা উৎপাদন অনুযায়ী যে ক্যালেন্ডারটা ঠিক করে প্রকিউরমেন্টটা করতে হবে সেটা কিন্তু কখনোই মানে এটা মানে এই প্রেসক্রিপশন সবাই দিয়েছে, বারবারই বলা হয়েছে যে আপ টু ডেট কখন কি আসছে সেটা করতে হবে। কিন্তু এই পুরো কাঠামোটাই আপনার হিউ অ্যান্ড ক্রাই না হলে এনবিআর কখনো ট্যাক্স কমাবে না, বা বাণিজ্য মন্ত্রণালয় বা ট্যারিফ কমিশন কখনো এনবিআরকে চিঠি দিবে না, বা ধরেন যে রেস্ট্রিকশন ইম্পোর্টের ক্ষেত্রে দরকার সেটা দেয় না। আসলে দায়িত্বটা কার? মানে আমদানি করতে হবে কি হবে না এই সিদ্ধান্তটা কি কৃষি মন্ত্রণালয় নাকি বাণিজ্য মন্ত্রণালয় নাকি ট্যারিফ কমিশন নাকি এনবিআর? মানে কার দায়িত্ব আসলে? না, এটা অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। বাজার ব্যবস্থাপনা তো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। তো পুরো মানে এটা ধরেন আপনি যেটা বললেন না যে এইটা তো দেখা যায়, মানে পেঁয়াজ তো এমনটা নয় যে বছর অক্টোবরে হলো সামনের বছর নভেম্বরে হবে বা তারপরের বছর ডিসেম্বরে হবে। এইটা তো প্রত্যেকটা কৃষি পণ্যই তার ওই ক্যালেন্ডার অনুযায়ী উৎপাদন হচ্ছে এবং একই সাইকেলে এটা ঘোরাফেরা করছে। তো সুতরাং এটার লিড এজেন্সি বাণিজ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের একটা এজেন্সি হচ্ছে ট্যারিফ কমিশন। তো এই দায়িত্বগুলো তাদের উপরে বর্তায়।
এনবিআর হয়তো রেস্ট্রিকশনটা আরোপ করে। একটু ইন্টারফেয়ার করি। প্রবলেমটা হচ্ছে কি যে বাণিজ্য মন্ত্রণালয় অফিসিয়ালি অ্যালোকেশন অনুযায়ী আপনার দায়িত্বপ্রাপ্ত বাণিজ্য মন্ত্রণালয় অ্যানালাইসিস করে কে, তার ট্রেড অ্যান্ড ট্রেড কমিশন অ্যানালাইসিস করে। কিন্তু ট্রেড অ্যান্ড ট্রেড কমিশনের যে অ্যানালাইসিস রিপোর্ট কখন ট্রেডটা কমাতে হবে, কখন আমদানি করতে হবে, সেই ক্ষেত্রে যেমন কৃষি পণ্যের ক্ষেত্রে যেমন আইপি ইস্যু থাকে, সেটা কৃষি মন্ত্রণালয় দিচ্ছে। উৎপাদনের তথ্য যেমন বিবিএস আছে এবং কৃষি মন্ত্রণালয়ও তো আছে। একইভাবে আমাদের মৎস্য বা প্রাণী সম্পদের ক্ষেত্রেও যেটা আছে, যেমন ওদের ওই মন্ত্রণালয়ের বিষয় আছে, কারণ এগুলো অনেকগুলোই আছে। আমাদের আমদানি রেস্ট্রিক্টেড আছে, আবার এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের কিন্তু এক্সপোর্ট রেস্ট্রিকশনও আমরা অনেক সময় করি আমাদের ডোমেস্টিক প্রোটেকশনের জন্য। প্রবলেমটা হচ্ছে যে ট্যারিফ কমিশন যে অ্যানালাইসিস করলো কখন ট্যারিফটা কমাতে হবে, সেটা তো আমাকে এনবিআরকে তো শুনতে হবে। এখন এনবিআরের লক্ষ্যটা কি? এনবিআরের লক্ষ্যটা হলো যে তার রেভিনিউ কালেকশন। আমি সিম্পল একটা উদাহরণ দিলে এটা ক্লিয়ার হবে। আপনার মনে আছে যে 2 বছর আগে খেজুরের দাম অত্যধিক হয়ে গেছিল, এবং সেটার কারণটা কি? আমরা বিদেশি ফলকে আমরা ডিসকাস করার জন্য আমরা ট্যারিফটা অনেক বাড়িয়ে তখন আমাদের ওই যে ব্যালেন্স অফ পেমেন্ট সিচুয়েশন খারাপ ছিল। আমরা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, সেখানে খেজুর যেহেতু বিদেশি ফল হিসেবে এটারও বাড়ানো ছিল। আমাদের রমজান তো আমরা জানি কবে রমজান শুরু হবে, তাহলে খেজুর আমদানির ক্ষেত্রে যে অতিরিক্ত ডিউটি আরোপ করা ছিল 130% মতো, সেটা কখন কমানো উচিত ছিল? আরো 3 মাস আগে, 2 মাস বা 3 মাস আগে কিন্তু কমানো হলো 15 দিন আগে। তখন কিন্তু এই খেজুর কিন্তু রমজানের পরে, আপনার ঈদের পরে আসবে। এই জায়গাগুলোতে কিন্তু ওই যে পলিসি মেকাররা সেই জায়গায় ক্যালেন্ডার আছে কিনা, মানে মানে আমরা তো এই বিষয়গুলোতে এমন না যে পেঁয়াজ এই বছর দরকার হচ্ছে, আপনি নিজেই বললেন যে 3 মাস আমাদের কম থাকে। তো এটার তো একটা ক্যালেন্ডার সেট করার থাকার কথা, নাকি মানে আদিষ্ট না হয়ে করা যায় না? এবং এখানে যেটা বলছেন হিউ অ্যান্ড ক্রাই, তার মানে হলো কেউ চিৎকার চেঁচামেচি না করলে আসলে এই ধরনের কাজ হয় না। আপনি জানেন যে এখন বৈষম্যটা অনেক বড়, এবং বৈষম্যটা বড় হওয়ার একটা, এবং উনি বললেন, এবং আমরা জানি যে দারিদ্র্য হার কিন্তু অনেক বেশি বেড়ে গেছে, এবং এটার একটা বড় কারণ কিন্তু পরোক্ষ কর। এই একটা নীতিগত সিদ্ধান্তে আসা উচিত, অন্তত মানে দারিদ্র্যটা একটা উল্লেখযোগ্য পর্যায়ে না কমে আসা পর্যন্ত এই খাদ্যপণ্য বিশেষ করে ইম্পোর্টেড হোক, লোকালি ম্যানুফ্যাকচার বা উৎপাদিত হোক, এই পরোক্ষ কর খাদ্যপণ্যের তেল, চাল, ডাল যেটার মধ্যেই থাকুক, এগুলোর ব্যাপারে একটা কঠোর সিদ্ধান্ত নেওয়া দরকার। এগুলো থাকা উচিত না। শুধুমাত্র যেটা রেস্ট্রিকশনের ক্ষেত্রে, ধরেন পেঁয়াজ আপনি এখন আনবেন না, তখন ওইটা থাকলো। সেটাই তো উনি বলছেন যে এটা তো মানে আসলে আমি যেভাবে দেখি সেটা তো এটাকে স্ট্র্যাটেজিক, কৌশলীভাবে ব্যবহার করা, যে আমার কৃষককে সাপোর্টও দিতে হবে সময় মতো, কারণ আমি পুরোটা যদি আমদানির উপরে নির্ভরশীল হই তাহলে এটাও ঠিক হবে না। যেমন সয়াবিন তেল আমার কর আদায়ের একটা বড় উৎস, পরোক্ষ কর আদায়ের, এটা কেন হবে? কিন্তু এটা তো আমরা দেশের ভিতরে খুব একটা বানাই না। তাহলে এই সয়াবিন তেল আমদানিতে আমাদের কেন 15% ভ্যাট হবে? সয়াবিন তেল আমাদের কে কনজিউম করছে না? এখন দেশের পভার্টি রেট 30-র কাছাকাছি যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তো সেই জায়গায় কি আপনি সয়াবিন তেল আমদানিতে 15% ভ্যাট আদায় করবেন? কিন্তু বড় আমি ওই প্রশ্নের উত্তরটা আমি দিই। কমিশন কি ক্ষমতাবান হতে পারে যে ওনাদের মানে চিঠি বা ওনাদের অ্যানালাইসিস যদি ওনারা টাইমলি করেন? কারণ কিছুদিন আগে আমি দেখেছি যে কমিশন বলছেন যে পেঁয়াজের উপরে, মানে এটা একটা উদাহরণ হিসেবে আমরা নিচ্ছি কারণ এটা সিজনাল ইস্যু, যে পেঁয়াজের উপরে আমদানি শুল্কটা কমাতে হবে, কিন্তু কোনো পদক্ষেপ সেটার পরে আসে নাই। অ্যাকচুয়ালি ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের ম্যান্ডেটটাই এটা। সে কিন্তু ট্যারিফের করবে, মানে আপনার রিসার্চ করবে, এবং সেই অনুযায়ী সে ট্যারিফটা কিন্তু সাজেস্ট করবে। এবং এনবিআর কিন্তু অ্যাকচুয়ালি মানে আপনি যদি ওইভাবে ধরেন থিওরিটিক্যালি, তাহলে কিন্তু ট্যারিফ কমিশনের এই সাজেশন অনুযায়ী কিন্তু এনবিআর সেইটা করবে। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে কি যে এনবিআর তারা তো আপনাকে টাকার জোগান, সিদ্ধান্তটা কে দিবে? সিদ্ধান্ত তো না, মানে দেখেন সবসময় যে টাকার জন্য হয় এটাও আমি মনে করি না, কারণ পেঁয়াজের থেকে আমি আপনাকে বলি, এই যে যেটা আমদানি হয় নাই শফিক ভাই, হ্যাঁ আমদানি হয়নি, বাট আমি যে জিনিসটা বলছি, যেমন ধরেন আপনার সয়াবিন তেল বা আমাদের ভোজ্য তেল যেটা এবং চিনি, এটা অলমোস্ট আমাদের আমদানি নির্ভর করছে। এখন ধরেন চিনি থেকে সরকার টার্গেট করলো যে 12,000 কোটি টাকা আদায় করতে হবে, মানে পার কেজি চিনি থেকে আপনার কিন্তু পকেট থেকে শুধু সরকারকে আপনি 32 টাকা দিয়ে দিচ্ছেন। তা এখন সরকারের পলিসি নিতে হবে যে আমি সাধারণ মানুষকে তেল এবং চিনিটা একটু সাশ্রয়ী মূল্যে খাওয়াবো, নাকি এখান থেকে আমি খুব ইজি রেভিনিউ কালেক্ট করবো। রেভিনিউ কালেক্টের আপনি সিডি
আপনি কোনো দেশে কিন্তু আপনার টোটাল আমাদের যে বাজেট হয় তার 30% কিন্তু সিডি থেকে আসে। তাই আপনি সিডি যখন আপনি 30% মানে আমাদের কাস্টমস ডিউটি যদি এরকম করেন, তাহলে কি হচ্ছে যে আমার কিন্তু পণ্যের যে মূল্য সেটা কিন্তু আপনি এটার সাথে অতিরিক্ত হয়ে যাচ্ছে। তা আমাদের রেভিনিউ কালেকশনের টার্গেটটা কোথায় হচ্ছে, যে আমাদের ধরেন ইনকাম ট্যাক্সের আওতা বাড়ানো বা ওই জায়গাটায়, তো ওখানে কিন্তু আমরা খুব বেশি দেখছি না। আমি মানে একই রকমভাবে রুনামিন আপনাকে যদি বলি যে এটা তো আপনারা বলছেন আমি বুঝতে পারি, কিন্তু ভোক্তা অধিকার যে অধিদপ্তরটি আছে তারাও তো এই ব্যাপারে কোনো ধরনের আলোচনা করে নাই, যে ট্যারিফ কমিশন বলল তারা একটা ডিও লেটার হলেও তো তারা দিতে পারেন। আপনি যদি ওভারঅল আমার কাছে জানতে চান যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণটা আসলে কিভাবে করা উচিত, আমি একটু বলবো যে আপনি একটু বড় করে চিন্তা করেন। আমাদের 4টা মিনিস্ট্রি আছে যারা এই কাজটার সঙ্গে জড়িত, এবং এটার সঙ্গে আরেকটা পক্ষ ব্যবসায়ী, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক। এই দুইটা অর্গানাইজেশনকে আমরা সবসময় জবাবদিহি করি বা করার চেষ্টা করি বা আলোচনায় আনি, কিন্তু একটা বড় পার্ট হচ্ছে কৃষি, একটা বড় পার্ট হচ্ছে স্বরাষ্ট্র এবং ব্যবসায়ীরা। কৃষিকে কেন আমি গুরুত্বপূর্ণ বলছি, আপনি জানেন যে বিভিন্ন রকম গবেষণা এসেছে আমাদের উৎপাদিত কৃষি পণ্যের 1/4 অ্যাটলিস্ট নষ্ট হয়ে যাচ্ছে। কেন? বাজার ব্যবস্থাপনার কারণে। আপনি হয়তো টাইমলি আনতে পারছেন না, সংরক্ষণ করতে পারছেন না, এগুলোর কারণে। কিন্তু এই জায়গাগুলোয় আমাদের কৃষি মন্ত্রণালয় কি কাজ করেছে? আমি মনে করি এই জায়গাটার এখন দ্রুত উন্নতি দরকার, এবং সরকারের এখানে ভর্তুকি দিয়ে হলেও উদ্যোক্তা তৈরি করা দরকার কৃষি খাতে। কারণ আমরা দেখেছি যে বড় বড় কোম্পানিগুলো প্যাকেটজাত করার দিকে যে ঝোঁক আছে, এই পরিবহন বা কৃষির যে ব্যবস্থাপনা, এটাতে তাদের কিন্তু বিনিয়োগে মনোযোগ নাই। এই ক্ষেত্রে আমার যেটা ধারণা যে ছোট ছোট উদ্যোক্তা তৈরি করে তাদেরকে প্যাট্রোনাইজ করে কিভাবে সরকার কৃষির ব্যবস্থাপনাটা এবং এই যে অপচয়টা সেটা কমিয়ে আনতে পারে। যদি না হয় দেখবেন যে এবছর আলু পচছে, অন্য বছর আরেকটা পণ্য পচবে, এভাবে। আর যেটা যেবার কম উৎপাদন হবে সেটার দাম বেড়ে যাবে। ধরেন টমেটো এখন কিন্তু 120 টাকা 100 টাকা কেজি বিক্রি হচ্ছে, বাজারে আসলে এরকম এই টমেটোটা কিন্তু আবার ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা, ক্যাপসিকাম ইম্পোর্ট করা, অনেক কিছু ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে আপনি এখন সজিনাটাও ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে 150-200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অথচ এই পণ্যগুলা সিজনে অত্যন্ত কম দামে বিক্রি হয়। সুতরাং ইনফ্লেশনের কিন্তু একটা বড় কারণ যে আপনি ম্যানেজ করতে পারছেন না, সেই জায়গাটা কৃষি মন্ত্রণালয় এবং সরকারকে ওখানে ফান্ডিং করা উচিত। ম্যানেজমেন্টটাই একটা বড় বিষয় কিনা, এবং এটা একটা রেগুলার জব হওয়া উচিত কিনা, এবং আমরা একটা স্ট্র্যাটেজি তৈরি করতে পারি কিনা যে আমরা কিভাবে করব এটা। দর্শক, আলোচনা করছিলাম দ্রব্যমূল্য নিয়ে, এবং নিঃসন্দেহে বাংলাদেশের প্রতিটি মানুষের এটা মনের দাবি যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, এবং সেটা জীবনযাত্রার যে ব্যয় আছে এটা একটা সামঞ্জস্যপূর্ণভাবে তাদের মানে আওতার ভিতরে থাকবে, এই বিষয়টি তো তারা চান। সেই বিষয়ে আলোচনা ফিরবো, একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমাদের সাথে থাকবেন। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা। তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন।
দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের পর্বে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলছিলাম দ্রব্যমূল্য কতখানি নিয়ন্ত্রণে আছে। বিরতির আগে আলোচনা করছিলাম যে বিভিন্ন ধরনের অসঙ্গতি দেখি এই ব্যবস্থাপনাটায়, এইটা একটা বড় সমস্যা, চ্যালেঞ্জের কথা আপনারা দুজনেই বলছিলেন। সুতরাং আমি ওই বিষয়ে আপনাদের সাথে একমত। এবং বড় যে জায়গা, যে কিছু পণ্য, অন্তত খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতির আলোচনাটা যখন করি আমরা, বড় আলোচনাটাই থেকে যাচ্ছে খাদ্য মূল্যস্ফীতি। আর কিন্তু এটাকে যখন ট্যাকেল করছি হলো মুদ্রানীতি দিয়ে, যেটা আমি অর্থনীতির ছাত্র হিসেবে জানি যে ওইটা মূলত কাজ করে হলো যেটা খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি, যেটাকে আমরা কোর ইনফ্লেশন বলি আর কি। তো এইটা তো ঠিক, আমি মানে এই জায়গাটাতে আমি একটা বড় গ্যাপ দেখি। এবং খাদ্য মূল্যস্ফীতি অন্তত গত 4-5 বছরে বিরাট একটা মানে আমাদের মনোযোগের অংশ। আপনি নিজে তখন এটা নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন ভোক্তা অধিকারের প্রধান হিসেবে, যে অধিদপ্তর আছে সেই অধিদপ্তরের প্রধান হিসেবে। একটা রেগুলার রুটিন ওয়ার্কের মতন করা যায় কিনা, পণ্য মূল্য মানে পণ্য ধরে ধরে, বাজার ধরে ধরে, অ্যাক্টিভিটি ধরে ধরে, এরকম কোনো একটা আমরা প্ল্যান করতে পারি কিনা। মানে আমার কাছে কেন জানি, যেটা ওই রুহুল আমিন বলছেন যে চিৎকার চেঁচামেচি করতে হবে, হিউ অ্যান্ড ক্রাই, আপনিও বলছেন যে কেউ না বলা পর্যন্ত, কেউ একজন হয়তো বলেন, সুপারিশ করেন, কিন্তু সেই ট্যারিফ কমিশনের সুপারিশ মানে আমলে না নিলে এটার আসলে কোনো বিষয় নেই। এখানে একটা জিনিস কি, আমরা যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু আমরা বহু বছর ধরে একই রকম দেখছি এবং এটার কিন্তু সলিউশন আছে, কিন্তু সেই সলিউশনগুলো কিন্তু কেউ এসে ওটাকে আসলে সারফেসে নিয়ে আসছে না। যেমন ধরেন আমাদের যে পণ্য আমরা উৎপাদন করি, সেটা কিন্তু আমি বলবো যে আমাদের কৃষকদের এবং কৃষি মন্ত্রণালয়ের বিশাল অবদান। এখন এটাকে আমরা যেভাবে মানে নষ্ট হয়ে যাচ্ছে, এটারও কিন্তু মেজার আছে। বিদেশে তো আপনার এগুলো নষ্ট হচ্ছে না। এবং দেখেন, যখন আমাদের পুরো পিক আওয়ার থাকে, আমরা হারভেস্টিং টাইম, এবং যখন অফ পিক আওয়ার থাকে, অর্থাৎ যেমন লিন পিরিয়ড থাকে, আপনার অনেকগুলো পণ্যের দেখেন 4 গুণ 5 গুণ দাম বেড়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে যে আমরা যখন এটি উৎপাদন হয়, তখন এটা যদি আমরা প্রিজার্ভ করি বা প্রসেস করি সারা বছর, কিন্তু তখন অন্তত একটা মূল্যটা মোটামুটি একটা সহনীয় পর্যায়ে রাখা যায়। যেমন ধর পেঁয়াজের কথা, 30% পেঁয়াজ পচে যায়। আমরা পেঁয়াজটাকে যদি অন্য ফর্মে নিতে পারি, একটা হলো কোল্ড স্টোরেজ, যেমন আমরা এখনও আলু করতে পারছি, পেঁয়াজ করতে পারি না, তাহলে ওইটা একটা বিকল্প পথ। আরেকটি হলো পেঁয়াজকে যদি আমি অন্য ফর্মে নেই, আমরা যেহেতু পেঁয়াজটা খাই, সেখানে আমরা যদি এটাকে পেস্ট করি, পাউডার করি, ড্রাই করি, একটা অংশ যদি করে রাখতাম, তখন কিন্তু আমি এই লিন পিরিয়ডে কিন্তু ওটা চালানো যেত। একইভাবে যে জিনিসটা খুব মানে আমার কাছে মনে হয় যে আমাদের যে কৃষক এবং ভোক্তার মাঝখানের যে জায়গাটা, এটা যদি আমরা সেই সমবায়ীর কথা বলা হচ্ছে, ওখানে কিন্তু কেউ ফোকাস করছে না। কৃষি বিপণন অধিদপ্তর আছে, তাদের কিন্তু কাজই হলো এই বিষয়টা করার। কিন্তু আপনি দেখবেন যে আমাদের অনেকগুলো কৃষকদের বাজার করেছে, সেই বাজার কিন্তু খাখা করছে সরকারিভাবে। এখন চেষ্টা চলছে প্রাইভেটভাবে। আমি আপনার এর আগে একটু জানাচ্ছি যে 300 ফিটে একটা বড় আকারের আমাদের প্রাইভেট সেক্টরে একটা কৃষি বাজার করা হচ্ছে, যেটি কৃষকরা সরাসরি নিয়ে আসবে। এবং আমি বিশ্বাস করি এই বাজারটা যদি চালু করা যায়, তাহলে দেখা গেল যে কারণ বাজারের উপরে কিন্তু একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়বে, কারণ ওখানে কিন্তু অনেক কমে আসবে, কারণ কৃষকরা সরাসরি পাঠাচ্ছে। একচ্ছত্র বাজার নিয়ন্ত্রণের যে ক্ষমতা, এটাকে ভেঙে দেওয়া হচ্ছে। প্যারালালি ওটা ভেঙে দিলে আপনার এটা একটা সলিউশন হতে পারে। আরেকটা কিন্তু অলরেডি আছে, সেটা হলো আমি 37,000 কোটি টাকা কৃষি ঋণ দিচ্ছি। আমি অলরেডি বিভিন্ন বিভাগে যাচ্ছি এবং সেখানে খোঁজখবর নিচ্ছি। কৃষি ব্যাংকের ম্যানেজারদের সাথে কথা বলছি, ডিসিদের সাথে কথা বলছি, ডিভিশনাল কমিশনার মহোদয়দের সাথে আমি কথা বলছি, এবং সেখানে দেখা গেল এই কৃষি ঋণটা কিন্তু প্রকৃতভাবে কৃষকরা পাচ্ছে না। এবং তারা পাচ্ছে কিন্তু আবার একটা শ্রেণীর মাধ্যমে হাই ইন্টারেস্ট রেটে, অনেকটাই আপনার ওখানে যেটাকে বলা হয় যে দাদন অথবা বন্ডেড লেবারের মতো কাজ করছে। তাহলে এইটা তো আমি খুব ইজিলি এটাকে সলভ করতে পারি, কৃষি ঋণটা যদি আমরা পেতে পারি। একইভাবে সার আজকে 300 টাকা কেজি, 300 টাকা পার বস্তায় আপনার অতিরিক্ত দাম দিচ্ছে, কিন্তু এটা তো টোটালি ডিলার এবং এরা যেটা করছে সেইটা কেন আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না? তাহলে কৃষি পণ্য উৎপাদনের তো দামটা বেড়ে যাচ্ছে। তা এই ফ্যাক্টরগুলো কিন্তু আমরা এখনই সলভ করতে পারি। তাই এই জায়গায় বোধহয় আমাদের ফোকাস করা উচিত, আমরা কীভাবে আমাদের কৃষি পণ্যটাকে প্রিজার্ভ করব, বিপণন ব্যবস্থা কীভাবে ডেভেলপ করব, আর কৃষকদের জন্য যেগুলো প্যাকেজ আছে, প্রণোদনা আছে, সেটা কীভাবে প্রকৃত কৃষকরা পায়, এই বিষয়গুলো। এবং এর বাইরে একটা আছে যেটি আমি অনেক স্বপ্ন দেখি,
সেটা হলো যে কৃষকদের ইন্স্যুরেন্স, অর্থাৎ ফসলের ইন্স্যুরেন্স যদি থাকে, অর্থাৎ এবছর আলুতে মার গেল, তাকে সামহাও আমাকে প্রণোদনা দিতে হবে যাতে সে কন্টিনিউ করতে পারে, সার্ভাইভ করতে পারে। না এটা একটা, এবং তার সাথে অনেকে ক্লাইমেট বেসড একটা রিস্ক অ্যাসেসমেন্টের কথা, এডিবির সহায়তা অনেকদিন ধরে আমরা একটা শ্রমিকদের প্রকল্প ক্ষেত্রে যেমন চলেছিল, জাস্ট কিন্তু কাজ ট্রানজেকশন করেনি। আছে, তো সেক্ষেত্রে কৃষকদেরও এই ক্ষেত্রে ক্লাইমেটের যে ইফেক্টটা সেটার জন্য তাকে প্রোটেকশন দিতে হবে। দুটো বিষয় আলোচনা না করলেই না, আমি এই জন্য একটু ছোট ছোট করে জানতে চাই। একটা হলো যে সারের বিষয়টা একটা বড় চিন্তার জায়গায় এসছে, এটা আমিও এর ভেতরে যখন ঢাকার বাইরে গেছে আমি শুনছি যে মানে সরকারির বেঁধে দেওয়া দামে সার পাওয়া যাচ্ছে না, এবং ডিলারদের দোকানে সার নাই, এই অভিযোগ কৃষকরা করছেন। সামনে তো এটার আরও গুরুত্ব বেড়ে যাবে, এবং এইবারও আমন যেহেতু একটা লম্বা সময় বৃষ্টি হয়েছে, অনেকে সার ব্যবহার, নর্মালি আমাদের আমনের সময় এতখানি দরকার হয় না, অনেকে ব্যবহার করেছেন। একই রকমভাবে সামনে আমাদের যখন বড় মৌসুম আসবে, এই জায়গাটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু অতখানি সংবাদ মাধ্যমেও বোধহয় আসে নাই। এবং সার্বিকভাবে আমাদের এই দ্রব্যমূল্য, কৃষকদের পরিস্থিতি কি আমাদের রাজনৈতিক বিতর্কেও এবং আমাদের যে রাষ্ট্রীয় সংস্কারের যে বিভিন্ন আলোচনার নিচে চাপা পড়ে যাচ্ছে কিনা? আমি আপনার সঙ্গে একমত, এইটা অনেকটা চাপা পড়ার মতো, মানে শুধু মানে এখন পুরো আলোচনাটাই নির্বাচন কেন্দ্রিক এবং সংস্কার কেন্দ্রিক। জীবনমান কোথায় বা এই আলোচনাগুলো খুব একটা নাই, বা আমরা এই অন্যান্য জায়গায় যে উন্নতিগুলো করতে পারতাম সেই উন্নতিগুলোর বোধহয় আমরা সুযোগ মিস করছি, এটা আপনি যথার্থই বলেছেন। তবে এখানে আরও একটা আলোচনা আছে, আমরা বোধহয় ইদানিং সার, কীটনাশক এগুলো বেশি ব্যবহার করছি। আমরা বিশেষ করে নিরাপদ খাদ্যসহ বিভিন্ন মাধ্যম থেকে যে রিপোর্টগুলো পাচ্ছি, আমাদের খাবারে বিশেষ করে পোলট্রি ফিড ব্যবহার করা, তারপর হচ্ছে মাছ মুরগিতে ভিটামিন ব্যবহার করা, এগুলোর রেট কিন্তু অনেক বেড়ে গেছে। কারণ আবার ওই একটাই যে বাজার ব্যবস্থাপনা ওখানেও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সবই কি বাজার ব্যবস্থাপনা? একটা বড় জায়গা হলো উৎপাদন খরচ কি আমাদের মানে আমি আপনাকে একটা উদাহরণ দেই, ধরেন মুরগি, আমাদের এখানে মুরগি যেভাবে বিক্রি করা হচ্ছে, বিশেষ করে পোলট্রি, ব্রয়লার মুরগি, এইটা যদি আপনি সকালবেলা ওকে আপনার কি বলে ভিটামিন না দেন, তাহলে ও সারাদিন দোকানে হয়তো ওই মুরগিটা বেঁচে থাকবে না। ফলে তাকে একটা ভিটামিন দিয়ে সারাদিন রাখা হচ্ছে, ভিটামিনটা কস্ট বাড়িয়ে দিচ্ছে, আবার সেই ভিটামিনটা আমার শরীরের ক্ষতি করছে। একইভাবে আপনি দেখবেন কৃষিতে কিন্তু এখন অনেক বেশি সার ব্যবহার করা হয়। আগে অনেক জৈব সার নানাভাবে উৎপাদন করা হতো, এখন কিন্তু কীটনাশক এবং রাসায়নিক সার অনেক বেশি ব্যবহার করা হয়। তো সেই বিষয়গুলোও দেখা উচিত। সারা পৃথিবীতে আমরা বলি যে নির্বাচন আসলে এবং নির্বাচনের সময় সাধারণ মানুষের অর্থনৈতিক বিষয়, বিশেষ করে জীবনযাত্রার ব্যয় একটা বড় আলোচনার কেন্দ্রে থাকে, এবং যেই রাজনৈতিক দল জনগণের সমর্থন চাইবেন তারা এই বিষয়ে কাজ করবেন। এটার বোধহয় সবচাইতে বড় উজ্জ্বল সাম্প্রতিক দৃষ্টান্ত হলো যে যুক্তরাষ্ট্রে যে নিউ ইয়র্কের যে নির্বাচন হয়েছে, যিনি মেয়র নির্বাচিত হয়েছেন, তিনি খুব বড় আকারে বলেছেন যে তার একমাত্র এজেন্ডা হলো যে নিউ ইয়র্কবাসীর, যেটা বিশ্বের মানে উন্নততম দেশগুলোর একটি এবং নিউ ইয়র্ক সম্ভবত সবচাইতে বড় শহরগুলোর একটি বা ধনী শহরগুলোর একটি, সেখানে জীবনযাত্রার ব্যয় একটা বড় ইস্যু। আপনার দৃষ্টিতে আপনি কি মনে করেন যে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ভোট যুদ্ধে, বাংলাদেশের রাজনৈতিক ইশতেহারে দ্রব্যমূল্য এবং সেইটাকে নিয়ন্ত্রণ এবং সেই সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কতখানি গুরুত্ব নিয়ে স্থান পাবে বলে আপনি মনে করেন? মানুষের জীবন মান ঠিক রেখে খরচটাকে কিভাবে কমিয়ে আনা যায়। আমাদের এখন যতগুলা পলিটিক্যাল পার্টি আছে, উইথ ডিউ রেসপেক্ট, তারা মূল আলোচনাটায় রেখেছেন কিভাবে একটা নির্বাচন হলে বা না হলে তারা তাদের ক্ষমতাটা পারবেন, নিশ্চিত করতে পারবেন কি পারবেন না। এইভাবেই এখন আমরা পুরো রাজনৈতিক আলোচনাগুলো খবরে, পত্রিকায়, বিভিন্ন মাধ্যমে দেখছি। অর্থনীতি ইভেন এই সরকার অর্থনীতির যে বড় বড় সিদ্ধান্তগুলো নিচ্ছেন, দুই একটি ক্ষেত্র ছাড়া রাজনৈতিক দলগুলো সেগুলোতেও কিন্তু খুব শক্তভাবে অংশ নিচ্ছেন না। শুধু রাজনৈতিক যে আলোচনাটা নির্বাচন কেন্দ্রিক, সেইখানে আমরা রাজনৈতিক দলগুলোকে খুঁজে পাচ্ছি, অন্য কোথাও না। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। দর্শক, নিঃসন্দেহে জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্য আমাদের নিত্যদিনের আসলে ইস্যু, এবং এইগুলোকে নিয়েই আমরা আসলে আমাদের জীবনে
চলি এবং জীবনযাত্রার ব্যয়টা এত গুরুত্বপূর্ণ যে এটা রাজনৈতিক অর্থনৈতিক প্রাধিকার হওয়া ছাড়া আমি আর কোনো উপায় দেখি না। আমি মনে করি যে বাংলাদেশের অর্থনীতির মূল লক্ষ্যগুলোর অন্যতম একটি বিষয় হওয়া উচিত দ্রব্যমূল্য, আরেকটি বোধহয় কর্মসংস্থান, এবং তাকে আবর্তন করে বাকি অর্থনৈতিক নীতি হওয়া উচিত। একইভাবে যে রাজনৈতিক দল সামনের দিনে জনগণের জন্য তাদের ইশতেহার নিয়ে আসবেন, তারা যেই রাষ্ট্র গঠনের পরিকল্পনা করবেন, যে উন্নয়ন নীতি ঘোষণা করবেন, তার কেন্দ্রবিন্দুতে দ্রব্যমূল্য এবং কর্মসংস্থান বিষয় দুটো খুব ওতপ্রোতভাবে থাকবে এবং এটা তাদের কথায়, তাদের নীতিতে, তাদের যেই কার্যক্রম আছে সেই কার্যক্রমের মাধ্যমে এটা বাইরে আসবে এবং যারা ভোটার আছেন তারাও যখন ভোট দিবেন এই বিষয়গুলোকে বিবেচনার ভিতরে নিয়েই তারা তাদের সিদ্ধান্ত নেবেন। দর্শক, আমরা আজকের আলোচনা শেষ করছি। এই অনুষ্ঠানে আপনাদের সাথে অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, জানতে চাই কেমন আছে অর্থনীতি।